আমার কথা বিশ্বাস করুন, এটা আমার কোনো ভ্রম বা কোনো স্বপ্ন নয়। মাজুবা এখানে এসেছিল আমার কাছে আর আমাকে চ্যালেঞ্জ করে গেছে যে ও মরে গিয়ে বেঁচে উঠে আমার থেকেও বড় জাদুর অ্যাক্ট করেছে। কেটি স্যার, ও আমাকে ফাঁসিয়ে নিজের ক্ষমতা প্রমাণ করেছে। কি সব কথা বলছো তুফান? মরে গিয়ে জীবিত কিভাবে হয়ে যাবেন? আর আমি স্বয়ং ওনার মৃতদেহ দেখেছি। স্যার, ও ফিরে এসেছে, ও বেঁচে আছে স্যার, ও বেঁচে আছে। আরে ও বেঁচে নেই, ও মারা গিয়েছে। আর ওর মৃতদেহটা এখনো পুলিশের ওই মর্গে রাখা রয়েছে। সেসব আমি জানি না স্যার, যে ও এসব কি করে করলো, কিন্তু আপনি মর্গে চেক করুন, ওর লাশ ওখানে থাকবে না। হ্যাঁ রাঠোর, কেডি পাঠক। স্যার, বডি তো এখানেই ছিল। আমি ভেবেছি ডক্টর সাহেব কোথাও নিয়ে গেছেন, কিন্তু আমরা তো এরকম কিছুই করিনি। তাহলে বডি হঠাৎ গায়েব হলো কি করে? তোমাদের সামনে থেকে ডেড বডি অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার আমাকে জিজ্ঞেস করছো কি করে অদৃশ্য হয়ে গেল? এত গাফিলতি! ডিউটি ইনচার্জ কে ছিল? ডিউটি ইনচার্জ তো আমিই ছিলাম স্যার, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে না এখানে কেউ এসেছে আর না চলে গেছে। লাশ নিজের পোস্টমর্টম করিয়ে সে নিজেই উঠে চলে গেল। মনে তো হচ্ছে এরকমই কিছু স্যার। তার মানে ভূত! লাশ নিজে চলে যাচ্ছে হসপিটাল ছেড়ে, কনফিউজড করে যাচ্ছে ইন্সপেক্টর রাঠোরকে করে। রাঠোর বাবু, আপনার এই বিষয়টা বিচিত্র বলে মনে হচ্ছে না? যে 9টার সময় মজুবার মৃতদেহটা ওই মর্গ থেকে উধাও হয়ে গেল, আর 10:30টার সময় ও ওই কারাগারে তুফানের সঙ্গে দেখা করতে আসে। মাথা খারাপ হয়ে গেছে তোমার জাদুকরের। শাস্তি পাওয়ার ভয়ে ও নতুন নতুন গল্প বানাচ্ছে। ঠিক আছে, এরকমটা যদি হয়ে থাকে তাহলে এটা বলুন যে মজুবার ওই মৃতদেহটা ওখান থেকে উধাও কেন হবে? আরে এটা তখনই আমি বলতে পারবো যখন মজুবার লাশটা পাওয়া যাবে। কিছু অদ্ভুত খেলা চলছে। কি হয়েছে? আমাকে দেখে তো তোমার খুশি হওয়া উচিত, কিন্তু তুমি এত অবাক কেন হয়ে গেলে? মনে হচ্ছে কোথাও যাচ্ছ। আমার থেকে কি কোথাও দূরে চলে যাচ্ছ ইশিকা? এটা হতে পারে না, এটা স্বপ্ন। না, এটা স্বপ্ন নয় ইশিকা, এটাই বাস্তব, আসল জাদু। এটা আমার জীবনের সব থেকে বড় জাদু। মৃত্যুর পরেও আমি ফেরত এসেছি পৃথিবীকে দেখানোর জন্য যে আমি সব থেকে বড় জাদুকর, পৃথিবীর সব থেকে বড় জাদুকর। আজ তুমি এটা জানতে পারলে, কাল গোটা পৃথিবী জানবে মাজুবা ইজ দ্য বেস্ট। সো দিস ইজ ইম্পসিবল। মজুবা তুফানের সঙ্গে দেখা করার জন্য সেলে আসে, যেখানে ওকে কেউ দেখতে পায় না, আর তার সাথে পুলিশ মর্গে মজুবার বডি নিজের থেকে উধাও হয়ে যায়। স্যার, এটা তো কোনো জাদুকরের জাদু মনে হচ্ছে। জ্যান্ত জাদুকরের ম্যাজিকটা বুঝতে পারি, কিন্তু এ তো মৃত জাদুকর। কিছু তো গন্ডগোল রয়েছে বলুন। এই ডায়েরিটাই খুঁজছো না পিটার? হ্যাঁ, এটাই সেই ডায়েরি যেটা আমি তোমার কাছে চেয়েছিলাম আর তুমি আমায় দিতে রাজি ছিলে না। কি ভালো হয়েছে যে আমি ফিরে এসেছি, না হলে এটাকে হারিয়ে ফেলতাম আমি। চলে যাচ্ছে পিটার, আর অনেকগুলো মানুষকে শক দেওয়ার আছে আমার। তোমার চোখের ভ্রম নই আমি, সত্যিকারে। চাইলে হাত লাগিয়ে দেখো। তুমি তো মারা গেছো। আমি মরে গেছিলাম, কিন্তু এখন বেঁচে আছি। আমাকে জীবিত দেখে তোমার ভীষণ দুঃখ হচ্ছে, তাই না?
কি করব, আমি বেঁচে আছি। তাহলে তুফানের উপর আমার খুনের অভিযোগটা তো একদম ভিত্তিহীন। পুলিশের তো ওকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তুমি চাও না। তুমি কেন এটা চাও? না না, আমার আর তুফানের মাঝের শত্রুতা তো ভীষণ পুরনো, কিন্তু তোমার আর তুফানের শত্রুতা একদম নতুন। তোমায় ছেড়ে দেব আমি, কিন্তু শুধু একটা শর্তে, যে কাল তুমি আদালতে সেটাই বলবে যেটা আজ তুমি দেখলে। না, আমি বলবো না, আমি বলবো তুমি না। আমার ফেরত আসার একমাত্র প্রমাণ। আগে হ্যাঁ, ও মাজুবাই ছিল যে আমার বাড়িতে এসেছিল আর আমাকে এইভাবে শাসিয়ে চলে যায়। সাইলেন্স ইন দ্য কোর্ট। দেখলেন স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আমি শুধু একাই মাজুবাকে দেখিনি, ও ফিরে এসেছে। হি ইজ ব্যাক। বুঝতে পারছি না কিছু। মজুবা যে মারা গিয়েছিল, যার পোস্টমর্টেম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট আদালতে এখানে পেশ করা হয়েছে, সে এখন শুধু বেঁচেই ওঠেনি, বরং লোকজনের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে। মানে এসব তো ফিল্ম টিলমে হয়। জয়সওয়াল বাবু, বাস্তবটা কল্পনার থেকেও বেশি বিচিত্র হয়ে থাকে। এই মজুবার ফিরে আসার শুধুমাত্র একটা নয়, অনেকগুলো সাক্ষী রয়েছে। আপনি অনুমতি দিলে এক এক করে সেগুলো পেশ করি। হ্যাঁ, জজ সাহেব, আমার তো এমন অবস্থা হয়ে গেছিল যে যে কেটে ফেললেও রক্ত বেরোবে না, এরকম যেন মাজুবা আমার সামনে আমাকে যেন বলছে, আমাকে যেন ধমক দিচ্ছে। আমার তো কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যে যে পাথর হয়ে গেছে, আমি যেন মেন্টাল হয়ে গেছি। হতে পারে যেন স্যার মাজুবা ফিরে এসেছে। যদি ফিরেই না আসে তাহলে মর্গ থেকে লাশ কোথায় গেল? আমার তো মনে হয় মাজুবা আমাকে যেটা বলেছে সেটা সত্যি, আচ্ছা, কিছু বলেছিলেন আপনাকে উনি? কি বলেছিলেন? যে মরার পরেও বেঁচে থাকতে পারে। প্রায়ও আমাকে বলতো যে ও ওয়াও, ও নো, মনে হচ্ছে লোডশেডিং হয়ে গেল। এক মিনিট দেখি তো। ও মাই গড, দ্যাটস অ্যামেজিং। দ্যাটস নট রিয়েলি অ্যামেজিং ইশিকা, এগুলো তো ভুলভাল জাদু। সেই দিনটার জন্য অপেক্ষা করো, যেদিন আমি এই গোটা পৃথিবীকে চমকে দেব নিজের মাস্টার অ্যাক্ট দিয়ে। মাস্টার অ্যাক্ট? কেমন মাস্টার অ্যাক্ট? এমন একটা অ্যাক্ট যেটা আমাকে জাদুঘরদের ভগবান বানিয়ে দেবে, কারণ ঈশ্বরেরই এরকম ক্ষমতা আছে করার, মৃতকে জীবিত করে তোলার শক্তি। ও কামান দিবেন, এটা একদমই অসম্ভব। আমি অসম্ভবকে সম্ভব করে ছাড়বো শিকার, করেই ছাড়বো। তুমি শুধু দেখতে থাকো, একদিন খুব তাড়াতাড়ি এরকমটাই হবে। আমার কথা রইল তোমার কাছে। তারপর ওর কথা রেখেছিল, নিজের জীবন নিয়ে নিজেকে আবার বাঁচিয়ে তুলল। চলুন, যাই হোক, বলুন এই সময় কোথায় রয়েছেন মজুবাবু? বলে গিয়েছেন নিশ্চয়ই। এটা আমি জানি না। ও ছায়ার মতো আমার সামনে এলো আর সেই রকম ভাবেই ও গায়েব হয়ে গেল। ও এই সময় কোথায় বলতে পারবো না। আপনারা এসব কি বলছেন? একজন মানুষ মরে যাওয়ার পর বাঁচে কি করে? ইয়নার সম্ভবত রীতা দেবীর কাছে এই প্রশ্নের উত্তরটা থাকবে। পিটার বাবু, ইশিকা দেবী আর উপাসনা দেবী, তুফান বাবু আদালতে ইতিমধ্যেই এই বয়ানটা দিয়ে রেখেছেন রীতা দেবী, যে তারা মৃত্যুর পর জীবিত হওয়া মজুবা বাবুকে দেখেছেন, দেখা দিয়েছেন তাদের সামনে। আপনাকেও কি মজুবা বাবু দর্শন দিয়েছেন? আগে না, পাক্কা? অফকোর্স, যদি আমার সাথে দেখা করতো তাহলে আমি সবাইকেই বলতাম। আচ্ছা, তো তাহলে কেন, কারণটা বলুন, যে কেন সকাল সকাল আপনি আপনার সাইকিয়াট্রিস্টকে, আপনার মনোবিজ্ঞানীকে, মিসেস কি নাম যেন ওনার? বরুণা সম্পদ। হ্যাঁ, মিসেস বরুণা সম্পদকে আপনি ফোন করলেন আর আপনি ওনাকে বললেন যে আপনি শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে চান। আপনার সেই সময় মনে হচ্ছিল যে হঠাৎ হয়তো আপনার মানসিক ভারসাম্য কোনোভাবে সমস্যায় পড়েছে। এই হঠাৎই মানসিক ভারসাম্য গন্ডগোল হওয়ার কারণ হতে পারে কি? অ্যাকচুয়ালি
যবে থেকে তুফান কারাগারে তবে থেকে আমার মেন্টাল স্টেট ঠিক নেই। আচ্ছা, তখন থেকেই ঘেটে রয়েছে। আই মিন তুফান আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। রীতা দেবী, কেন আমার এরকম মনে হচ্ছে যে আপনাকে দেখা দিয়েছে মজুবা? আপনি দেখেছেন মজুবাকে? দেখেছেন না? আমি কাউকে দেখিনি। মাজুবা মরে গেছে। এরা সবাই মিথ্যে বলছে, জানি না কেন কিন্তু মিথ্যে বলছে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছেন? ইস, থ্যাংক গড, কেউ তো একজন আছে যে আমার মতো বলছে। থ্যাংক ইউ সো মাচ। মাথা ঘুরে গিয়েছিল আমারও। এখনো যদি আপনি ওনার কথায় একমত হয়ে যেতেন, আপনিও যদি একমত হয়ে যেতেন, তাহলে ইওর অনার আমি আমার সাইকিয়াট্রিককে ফোন করতে যেতাম, আমার শুধু নিজের জন্য। মরা মানুষ নাকি জ্যান্ত। ইওর অনার, আপনি কি এই কথায় বিশ্বাস করেন? না না মিস্টার জয়সওয়াল, আদালতের কাছে এই ব্যাপারের জোরালো প্রমাণ আছে যে মিস্টার দেবেন ওরফে মজুবার মৃত্যু হয়েছে, কিন্তু শুধুমাত্র কয়েকটি জবানবন্দি ছাড়া আদালতের কাছে কোনো প্রমাণ নেই মজুবার বেঁচে থাকার সপক্ষে। কিন্তু স্যার, মর্গ থেকেও লাশ উধাও। এক মিনিট তুফানবাবু, মর্গে 1 ডজন লাশ রাখা থাকে, তার মধ্যে থেকে যদি 1/2 ডজন লাশ উধাও হয়েও যায়, তার মানে এটা হয় না যে সব লাশগুলো আবার জীবন্ত হয়ে গেছে। অনুসন্ধান তো চলছে, কখন কিভাবে কি করে সেগুলো পুলিশ তদন্ত করছে, সেটা তো আলাদা ব্যাপার, তাই না ইওর অনার? আপনারা যা খুশি বলুন, কিন্তু এই আদালত একজন মৃত ব্যক্তিকে জীবিত আখ্যা দিতে পারে না। স্যার 8 ঘন্টা আগে গোলচৌকি পুলিশ স্টেশনের কাছে এই সিডিটা পাওয়া গেছে, যাতে লেখা আছে প্লেন কোড মজুবা মার্ডার কেস। ঠিক আছে, প্লে করুন। গুড আফটারনুন ইওর অনার, ভেরি গুড আফটারনুন। হয়তো আপনি এটা ভাবছেন যে কোথাও এটা কোনো খেলা নয়, তো আপনি এটাও ভাবতে পারেন যে একটা মৃত মানুষ বেঁচে কি করে উঠতে পারে। আপনি এটাও ভাবতে পারেন যে এই রেকর্ডিং মাজুবার মৃত্যুর আগে করা হয়েছিল, কিন্তু আমি আপনাদের সবার সামনে এই মুহূর্তে এখনই এখানে আছি, আমি এটা প্রুভ করতে পারি। আমার হাতে এই সময় আছে আজকের পেপার। আজকের তারিখ হলো 16 এপ্রিল 2013, আর আমার মৃত্যু আজ থেকে 10 দিন আগে হয়েছিল। এবার তো আপনারা সবাই বিশ্বাস করলেন যে আমি বেঁচে আছি। তুফানই আমাকে হত্যা করেছিল, আর ওকে তার জন্য শাস্তি পেতেই হবে। আমার শরীরে এই 3খানা গুলি শুধু এবং শুধুমাত্র তুফান চালিয়েছিল। একজন জাদুঘরের সবথেকে বড় স্বপ্ন হলো তার সবথেকে বড় জাদু একজন মৃত মানুষকে জীবিত করার। যেরকমই এই খুনের সবথেকে বড় সাক্ষী সেই হতে পারে যে যার খুন হয়েছিল সে নিজে সাক্ষ্য দেবে। আর আজ আমি আপনাদের সামনে এই ভরা আদালতে সাক্ষ্য দিতে চাই যে তুফান আমাকে খুন করেছিল। ইওর অনার, আমার আপনার কাছে বিনম্র নিবেদন যে আপনি তুফানকে আমার খুনের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আচ্ছা, তাহলে অন্তত একটা ব্যাপারে তো আমার লাভ হলো। এইমাত্র মজুবা নিজেই বললেন যে ওনাকে তুফানই খুন করেছেন। একদম ঠিকঠাকই আছি, 10 মিনিটের মধ্যেই কেস জিতে যাব আমি। জয়সওয়াল বাবুর সঙ্গে সঙ্গে মজুবা কিন্তু এটাও বলেছে যে ও জীবিত রয়েছে। ইওর অনার, ও স্বয়ং বলছে যে ও জীবিত রয়েছে, কিন্তু তুফান ওকে মেরে ফেলার চেষ্টা করে। যদি তুফান ওকে মারার চেষ্টা করতো, গুলিটা ছিটকে বেরিয়ে যেত, তাহলে উনি জীবিত থাকতেন না। এটাও বলছেন যে উনি আত্মা। কিছু এসব বলছেন ইওর অনার, কিন্তু কোনো রকম পরিষ্কার কথা উনি বলেননি এখনো পর্যন্ত। এরকমটা মনে হচ্ছে যে উনি বেঁচে আছেন, আর যদি বেঁচে থাকেন উনি তো হত্যার দোষারোপটা ওনার উপর আসতেই পারে না। যতক্ষণ না এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় ইওর অনার, এই কথাগুলো পরিষ্কার না হয়ে যায়, কোনো সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানো উচিত হবে না। আমার মনে হয় ইওর অনার যে এই মামলাটাকে এইমাত্র এখানে স্থগিত করে দেওয়া উচিত। প্রতিপক্ষ আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছে। এই আদালত এই শুক্রবার দুপুর 3টে পর্যন্ত মুলতুবি রাখা হলো, আর এর মধ্যে পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে যে মজুবা
ওরফে মিস্টার দেবেনের ফিরে আসার গোড়া পর্যন্ত যেন পৌঁছয়। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। আমার খুনের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। স্যার চোখের সামনে সবকিছু পরিষ্কার, তাও বিশ্বাস হচ্ছে না। বরুণ, ভালো করে দেখে তুই আমাকে এটা বল যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি যার সঙ্গে তো থিয়েটারের ওয়াশরুমে দেখা হয়? স্যার এক মিনিট। স্যার সেদিন যখন আমি ওকে বাথরুমে দেখেছিলাম তখন ও নিজের ডান হাত দিয়ে কলটা খুলেছিল, আর ন্যাপকিনটাও ডান হাত দিয়ে নিয়েছিল। ইনিও রাইট হ্যান্ডেড। ওই ব্যক্তি ইনি। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? 100% শিওর স্যার, 100% শিওর স্যার, এটাই মাজুবা। আমি এই লোকটার সব অ্যাক্ট, সব কৌশল বাজ পাখির চোখ দিয়ে দেখেছি। এটাই মাজুবা স্যার, আর কেউ নয়। যদি ইনি মজুবা হন তো যার মৃতদেহ পুলিশ পেয়েছিল সে কে? ওকে তো আমি দেখতে পাইনি, কিন্তু ফটোগ্রাফে যে আছে সেটা মাজুবাই। স্যার এমন তো নয় যে মাজুবা মরে গেছে আর ওর আত্মা ফিরে এসেছে আরে এখানে আমাকে বিরক্ত করার জন্য। দেখো তুফান, মানুষ মরে আবারও ফিরে আসে না, আবারও জীবিত হয়ে যায় না। এই সমস্ত টিভির ওই ধারাবাহিকগুলোতে হয়। আর যদি এরকমটা হয়, যদিও জীবিত থাকে, তাহলে তো সেটা তোমার লাভ। কেননা কোনো জীবিত ব্যক্তিকে মারার শাস্তি, দোষারোপ কারোর কাঁধে পড়ে না। তুমি মুক্তি পেয়ে যাবে কেস থেকে, নিশ্চিন্তে থাকো। কাল আরো একবার আমরা কথা বলবো। কালকে আমি এখানে থাকবো না স্যার, আমাকে অন্য একটা লকআপে ট্রান্সফার করছে, আপনি সেখানেই আসবেন। আরে গাড়ি থামাও থামাও, ওই ধোয়া কিসের? তুফান, লোহাই লোহাকে কাটতে পারে, কিন্তু একজন জাদুকর অন্য আরেকজন জাদুকরকে বোকা বানাতে পারে না। কি চাও তুমি? যে চ্যালেঞ্জ আমরা পরস্পরকে দিয়েছিলাম, যে চ্যালেঞ্জটাকে জেতার জন্য আমরা পাগলামির শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি, সেই চ্যালেঞ্জে নিজের হার স্বীকার করে নাও তুফান। মেনে নাও যে আমি এই দেশের সব থেকে বড় জাদুকর। আই অ্যাম দ্য বেস্ট। যদি আমি মেনে নেই তো? তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব তুফান। কি করে? নিজের আরেকটা জাদু দিয়ে। বলো তুফান, মুক্তি। বলো তুফান, মানছো কি না? ঠিক আছে, আমি মানছি যে তুমি আমার থেকেও অনেক বড় জাদুকর। নাম্বার 1 জাদুকর আমি, নাম্বার 1। হ্যাঁ, তুমি নাম্বার 1। আমি নিজের হার আর তোমার জিত মেনে নিচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস। থ্যাংক ইউ তুফান। এবার তুমি তোমার মুক্তির জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি ইউ উইল বি আ ফ্রি ম্যান। স্যার আমি তো এই কেসটা তখনই বিশ্বাস করব যখন আমি মজুবাকে নিজে দেখব। হ্যালো মিস্টার কেরি। মজুবা? মজুবা। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন?
থ্যাংক ইউ। কি খাবেন আপনি? চা, কফি, ঠান্ডা নাকি আত্মা জলপান করে তো না? কেডি সাহেব, আমি আত্মা নই, একটা মানুষ। 1 black coffee without sugar please. আমাকেও। কি সৌভাগ্য আমার যে আপনার দর্শন পেলাম আমি। এই সৌভাগ্যের কারণটা জানতে পারি আমি? কেডি সাহেব, আমি আপনাকে এখানে এটা বলতে এসেছি যে তুফান আর আমার মধ্যে এখন কোনো সমস্যা নেই। যে পয়েন্টটা আমার প্রুভ করার ছিল আমি করে ফেলেছি। কি? আর সেটা ও মেনে নিয়েছে। হোয়াটস দ্য পয়েন্ট? কি কি আপনি প্রুভ আপনি করতে চাইছিলেন? এটাই যে আমি ওর থেকেও বড় জাদুকর। আচ্ছা আচ্ছা। মজুবা জিতে গেছে, তুফান হেরে গেছে। মজুবা ইজ দ্য বেস্ট। মজুবা ইজ দ্য বেস্ট। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আর হ্যাঁ, আমি আপনার জন্য এই সিডিটাও এনেছি। আদালতে পেশ করে দেবেন আর নিজের কেসটা জিতে নেবেন। রাইট রাইট রাইট। কি আছে এই সিডিতে? এটাই আমার সত্যিকারের সাক্ষ্য আছে। তুফান আমাকে মারেনি, তুফান নির্দোষ। কফি? শিওর। No, thank you. I like the natural stuff. তো থ্যাঙ্কস ফর দ্য সিডি। এটার মধ্যে কি এই খেলাটার রহস্য কি ছিল মজুবা বাবু? উকিল সাহেব, কিছু ব্যাপারকে রহস্যই থাকতে দিন, না হলে জাদু খেলার কি রইল? আপাতত আপনার জন্য শুধু এইটুকুই জানাটা প্রয়োজন যে আমি আদালতে তুফানকে নির্দোষ অরুণ, পুলিশকে ফোন কর, ডাক্তারকে ডাক। ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী মজুবার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছিল, যেটা ওর কফিতে ছিল। এটা কি করে সম্ভব? কফি তো আমি বানিয়েছিলাম। এক্স্যাক্টলি, এই জন্য আমি আপনাদের এখানে ডেকেছি। রাঠোর, কি বলতে চান আপনি? মজুবাকে বরুণ মেরেছে বা আমি মেরেছি? এটা তো বোকার মতো কথা হয়ে গেল। মজুবাকে জীবিত প্রমাণ করে আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে পারতাম। আমি মজুবাকে কেন মারবো? দেখুন মিস্টার পাঠক, এই সমস্ত কিছু আপনি কোর্টে প্রমাণ করবেন, কিন্তু আপাতত আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে মজুবার মৃত্যু যে বিষে হয়েছিল সেই বিষ এই সুইটনারের বোতলে আছে, যেটাতে আপনার আঙুলের ছাপ রয়েছে। সো দ্য সিচুয়েশন ইজ ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেডি স্যার, আমি আপনার ব্যাপারেই ভাবছিলাম। আপনাকে আমি একটা জরুরি কথা বলতে চাই। আমায় যখন এখানে আনা হচ্ছিল তখন এই জেলে অন্য কয়েদির সঙ্গে কথা বলবে না, তাহলে অন্য গাড়োতে ভরে দেব। আরে এই আসামি নয়। যাই হোক, তোমার উকিল ছিলাম আমি, এখন কয়েদি। কি? আপনাকে কি অপরাধে ভেতরে ঢোকানো হলো? সেই অপরাধের কারণেই যে অপরাধের কারণে তোমাকে ভেতরে আনা হয়েছে, মজুবাকে হত্যা করার জন্য। ভীষণ বিচিত্র কেস এটা। প্রথমে একটা মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়, আর তারপরে ওই মৃত ব্যক্তি
জীবিত হয়ে আবার মৃত হয়ে যায়। প্রথমে তোমার হাতে সে মারা যায়, তারপর আমার হাতে সে মারা যায়। ভীষণ বিচিত্র কেস এটা। কেডি পাঠক মজুবার হত্যার জন্য গ্রেপ্তার হয়েছে, এসব কি হচ্ছে? আমিও বুঝতে পারছি না, আমি কনফিউজ হয়ে গেছি। পাঠকবাবু, আপনি এখান থেকে এখানে সে যাই হোক, ইয়োর অনার, আমার মনে হয় যে পাঠকবাবু নিজের সমর্থনে নিজেই বলবে না। তো পাঠকবাবু বলুন না, কি হচ্ছে এসব? ইয়োর অনার, খুবই আশ্চর্যের বিষয় এটা। সেই দিন মজুবা বাবু আমার দপ্তরে এসেছিলেন, আমার অফিসে এসেছিলেন, আর তারপর হ্যালো মিস্টার কেডি। ইয়োর অনার, ওই সুইটনারের কৌটোটা যেটার মধ্যে বিষ মেশানো ছিল, মজুবা স্বয়ং নিজের সঙ্গে নিয়ে এসেছিল। আচ্ছা, মানে ওই বিষের বোতলটা আপনার নিজের অফিসে নিয়ে এসেছিলেন যাতে উনি মারা গেলে অভিযোগটা আপনার উপরে পড়ে? সম্ভবত মিস্টার জয়সওয়াল উনি এই বিষয়টা একেবারেই জানতেন না যে কেউ ওনার ওই সুইটনারের কৌটোয় বিষ মিশিয়ে দিয়েছে। না 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 না, কেউ ছিল না পাঠকবাবু, সেটা আপনিই ছিলেন। কারণ ওই যে বোতলটা ছিল তাতে আঙুলের ছাপটা কিন্তু আপনারই। কেন করব আমি এটা? ইয়োর অনার, মজুবাকে মেরে আমার কি লাভ হতো? বরং ও জীবিত থাকলে লাভটা আমারই হতো। এটা প্রমাণিত হয়েছে আদালতে যে ও জীবিত রয়েছে, যেটার মানে এটা দাঁড়ায় যে আমার মক্কেল নির্দোষ, উনি মজুবাকে হত্যা করেননি। যখন মজুবা বাবু আমার অফিসে এসেছিলেন তখন উনি আমাকে একটা ডিস্ক দিয়েছিলেন। বলেছিলেন যে আমি যেন এটা কোর্টে চালাই। আমি অনুরোধ করছি আদালতে এই ডিস্কটা একবার চালানোর জন্য। ইয়োর অনার, এইবার আমি আপনাকে সত্যি বলতে এসেছি, আর সত্যিটা এই যে তুফান আমাকে মারেনি। ইয়োর অনার, আমি ওকে ফাঁসানোর জন্য নিজের মৃত্যুর নাটক করেছিলাম, কিন্তু আমি এটা কিভাবে করেছি সেটা আমি আপনাকে বলতে পারবো না। যদি আমি সেটা করি তাহলে আমার জাদুর উপর থেকে পর্দা উঠে যাবে। ইয়োর অনার, আপনার কাছে আমার এটা নিবেদন যে আপনি এটাকে একটা পাগল জাদুঘরের পাগলামো ভেবে ক্ষমা করে দিন আর তুফানকে মুক্তি দিয়ে দিন। থ্যাংক ইউ। কি এটা, কি তামাশা হচ্ছে? প্রথমবারের যে রেকর্ডিংটা ছিল সেটাতে মজুবা বলছেন যে ওনাকে তুফানই মেরেছেন, আবার এখন বলছেন তুফান ওনাকে মারেননি। এটা মানেটা কি? এটা কি হচ্ছে? এটা কি? এই অনার, সংক্ষেপে আমি শুধুমাত্র এটাই বলতে চাইবো যে যখন এটা রেকর্ডিং করা হয়েছিল তখন সেই সময় মজুবা জীবিত ছিলেন। উনি স্বয়ং বলেছেন যে তুফানকে ওনার হত্যার দোষারোপ না দেওয়া হোক, আর তুফান নির্দোষ। আর তাছাড়াও ইয়োর অনার, একজন জীবিত ব্যক্তিকে হত্যা করার দোষারোপ কারোর উপর দেওয়া যায় না। এগুলো কি তামাশা হচ্ছে ইয়োর অনার? মানে এই যে মজুবা ছিলেন, উনি প্রথমে জ্যান্ত ছিলেন, তারপর উনি না মরেন, পরে তো মারাই মারা গিয়েছিলেন। যাননি, তিনি জীবিত ছিলেন না, এবং সেই কারণে রেকর্ডিং দুটো রেকর্ডিং হয়েছে। তাহলে মরে গিয়ে বেঁচে উঠেছে? না না, উনি মারাই যাননি না। তাহলে বেঁচে- তখন উনি বলছিলেন যে উনি জীবিত রয়েছেন। তাহলে আপনি মরার একটা চেষ্টা করেছিলেন। না না, মানে মিথ্যা অ্যালিগেশন, কিন্তু মরেননি। আপনি যে সুইটারটা দিয়েছিলেন সেটাকে মারা যান আর আবার বেঁচে উঠেছেন। এটা এখনো আমরা না। জানি না যে মরেছেন কিনা। এটা ভীষণ confusion হচ্ছে। তৃতীয় কোনো সিঁড়ি রয়েছে, তৃতীয় সিরিও আছে? হতে পারে। এটা সম্ভব কি এটা। ফিল্ম? এটা খুব কনফিউজিং ইয়োর অনার, কিচ্ছু এই বুঝতে পারছি রুমালটা না। আপনি কোন পকেট থেকে এই বার করলেন? রুমালটা আমি আমার দরকার নেই, কোন পকেট থেকে বার করলেন? এই রুমালটা কোন পকেট Right, থেকে বার right, করলেন? right, right. আর যে ব্যাগটা আপনার রয়েছে, কোথায় কোথায় রাখেন আপনি? কোন পকেটে রাখেন? রাইট। ওটা রাইটে রাখেন। রাইট। কেন কেন রাইটে রাখেন ওটা? আরে এটা কমন সেন্সের ব্যাপার, কি মুশকিল? আমি ডান হাতি, আমি তো ডান দিকেই রাখবো। সুবিধা হয় আপনার সেটা পকেট থেকে বার করতে। অফ কোর্স আই থিংক। ইওর অনার, সবসময় একজন ডান হাত ব্যবহারকারী ব্যক্তি তার পয়সার ব্যাগটা রাইট সাইডে রাখবে ইওর অনার, ডান দিকেই রাখবেন। কিন্তু যে ব্যক্তির মৃতদেহ দইসারে পাওয়া গিয়েছে ইওর অনার, ওই ব্যক্তির ব্যাগটা লেফটে ছিল, বাঁ দিকে, যেটার এটা মানে দাঁড়ায় যে ওই ব্যক্তি নিজের বাঁ হাতের প্রয়োগ করতেন, লেফট হ্যান্ডেড। কিন্তু মজুবা মিস্টার জয়সওয়াল, যেরকমটা আপনিও জানেন, ডান হাতের ব্যবহার করত। মজুবা বাবু রাইট হ্যান্ডেড ছিলেন ইওর অনার। তো প্রমাণিত হয় এটা যে যার মৃতদেহ ওখানে পাওয়া গিয়েছিল সেটা মজুবা নয়। শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, যেই ব্যক্তি আমার অফিসে এসেছিলেন, যেই কাপে উনি কফি খেয়েছিলেন, মজুবা যেই কাপে কফি খেয়েছিলেন, সেটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আমরা বের করেছি ইওর অনার। রিপোর্ট আপনার টেবিলে রাখা আছে।
আমি অনুরোধ করব যে আপনি একবার ওটা দেখুন। না, আমিও একবার চেক করতে চাই ভাই। আপনিও দেখুন, কারণ সেই রিপোর্টে আমার নিরাপরাধ হওয়া, আমার নির্দোষ হওয়ার প্রমাণটাও রয়েছে। আপনার টেবিলে রাখা আছে, দেখুন। যেই ব্যক্তির মৃতদেহ দৈসরে পাওয়া গিয়েছে আর যেই ব্যক্তি মজুবা সেজে আমার দপ্তরে এসেছিল, যেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আপনার ওই টেবিলে রাখা আছে, ওই ফিঙ্গারপ্রিন্ট দুটো মিলছে না ইয়ন। এটার পরিষ্কার মানে এটা দাঁড়ায় যে ওই দিন মজুবা নিজের যমজ ভাইকে বা ওর মতো দেখতে কাউকে দৈসর নিয়ে গিয়েছিল, তার উপর গুলি চালায়, তাকে হত্যা করে, ওই দেহটাকে ওখানে ঝোপের মধ্যে ফেলে দেয়, আর তারপর বান্দ্রা অডিটোরিয়ামে পৌঁছয় তুফান বাবুর শোতে। শোয়ে অংশগ্রহণ করেন আর কফিনে গুলি চালানোর পর ওখান থেকে পালিয়ে যান। রোমাঞ্চকর, আপনার এই গল্পটা খুবই ইন্টারেস্টিং, রোমাঞ্চকর ঠিকই, কিন্তু একটা প্রবলেম আছে। আপনাকে তো এটা প্রমাণ করেও দেখাতে হবে না, কিন্তু করবেন কি করে প্রমাণ? কারণ মজুবা যিনি ছিলেন তিনি তো মারা গেছেন। মজুবা না, মানে মজুবার মতো দেশারে যেই থাকুন সে তো মারা গেছেন, আর তারপরে মজুবাও মারা গেছেন। তাহলে এখন তো কেউ নেই, তাহলে প্রমাণ করবেন কি করে পাঠক বাবু? ইয়নার আরও একজন ব্যক্তি রয়েছেন যিনি এর সঙ্গে জড়িত, এই কাণ্ডতে মজুবার সঙ্গে। তিনি সেই ব্যক্তি যে মজুবাকে সঙ্গ দেয় আর তারপর যে চাইতো না যে তুফানকে ছাড়া হোক, এই কারণে মজুবাকে হত্যাও সেই ব্যক্তিই করেছে। এটা প্রমাণ করার জন্য ইওর অনার আমি অনুমতি চেয়ে নিচ্ছি আদালতের কাছে যে আমি ইশিকা দেবীকে কাঠগড়ায় ডাকবো। ইশিকা দেবী আপনার বোন ওখানে থাকেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। আগে হ্যাঁ। আপনি তো পরিকল্পনা করেছিলেন ওনার কাছে যাওয়ার হলিডেতে, কি তাই না? এই পুরো ঘটনাটার পর আমি খুবই আপসেট ছিলাম, আমার ব্রেকের দরকার ছিল। ব্রেক তো এই ব্রেক নেওয়ার কথা কবে ভাবলেন, কবে আপনি এই পরিকল্পনা করলেন? এটা স্পষ্ট যে মজুবা বাবু ছিলেন আপনার সঙ্গে, তো উনি চলে যাওয়ার পরে নিশ্চয়ই আপনার মনে এই বিষয়টা আসে যে টু টেক এ ব্রেক। ইয়া অফ কোর্স। একটা কথা বলুন, যে প্রথমবার যখন মজুবা বাবুকে হত্যা করা হয়, তো আমি এটা বলতে চাইছি যে ওই যে দইসারে যেই দেহটা পাওয়া গিয়েছিল ওখান থেকে তার ঠিক 2 দিন আগে আপনি আপনার ট্রাভেল এজেন্ট ওই অন্ধেরির তার থেকে আপনি টিকিট বুক করেছিলেন 2 দিন ঠিক আগে। এইটা কিভাবে হয়ে গেল? অর্ডার। আমি দেবেনকে ছেড়ে যাচ্ছিলাম। দেবেন ওরফে মজুবা ইওর অনার, ওনার আসল নাম। হ্যাঁ, তো দেবেনকে আপনি ছাড়তে চাইছিলেন, আপনি এটা বলছিলেন। তো কেন ছাড়তে চাইছিলেন আপনি ওকে? কারণ আমি ওর অ্যাফেয়ার সম্পর্কে জেনে গিয়েছিলাম। আচ্ছা, অ্যাফেয়ার চলছিল ওনার, গোপন সম্পর্ক কার সঙ্গে? তুফানের অ্যাসিস্ট্যান্ট রিটার সাথে। মাজুবার ইচ্ছে সম্পর্কেও আমার থেকে অনেক ভালো জানবে ওর নতুন গার্লফ্রেন্ড রিটা। হ্যাঁ, আমি মজুবাকে ভালোবাসতাম। ও আমাকে তুফানের শোয়ের ব্যাপারে গোপন ইনফরমেশন দিতে বলেছিল, আর আমি তেমনটাই করে যাই। রিতা? সে আমি যে মজুবাকে প্রত্যেকটা শোয়ের আগে তুফানের সব অ্যাক্সের ব্যাপারে ফোনে সব বলে দিত। হাই রিটা, বলো। তুফানের পরের শো ব্যান্ড রাতে, পরশু বিকেলে। ফাইনাল অ্যাক্ট কি ওর? একটা কফিনের ভেতরেও কাউকে ঢোকাবে আর 3টে গুলি চালাবে, তারপর কফিন খুলবে আর ভেতরের জন গায়েব। ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট। থ্যাংক ইউ রিটা। যদি তুফান নিজের প্ল্যানটা কোনো রকম ভাবে চেঞ্জ করে আমাকে নিশ্চয়ই বলো। অফ কোর্স ডার্লিং। এই রিটা, আই লাভ ইউ। লাভ ইউ টু। ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট। আমি তো মজুবাকে ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? কথাটা তো বলতে পারেন আপনি। দেখুন, যখন এতটাই সত্যি কথা, আপনি সত্যি ভাষণ রাখছেন আপনি আদালতে, তো বাকি সত্যি কথাগুলো কোন সত্য? ওই সত্যিগুলো যেটা মজুবা বাবু যেদিন আমার দফতরে, আমার ওই কার্যালয়ে এসেছিলেন, আমাকে বলছিলেন, সেই সমস্ত সত্যি কথাগুলো। ও এটাই হয়তো বলেছিল যে ও মরার পর আমার সাথেও দেখা করে। আচ্ছা, দেখা করেছিলেন? না, এগুলো উনি বলেননি, আপনি বলে দিন। আপনি যখন বলছেন তার পরেরগুলো আপনি বলে দিন, বলুন। ওই রাতে যখন ওই পিটার ইশিকা আর উপাসনার সঙ্গে দেখা করে, ও মৃত্যু থেকে ফিরে আমার সাথেও দেখা করতে আসে।
এই রিটা, প্লিজ 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 দেখো, তুমি অজ্ঞান হয়ে যেও না, প্লিজ তুমি অজ্ঞান হয়ে যেও না। আমি কোনো ভূত নই, আমি হলাম তোমার মাজুবা। ওই লাশ? ওই লাশটা আমার ভাইয়ের ছিল। ভাই? ছোটবেলায় আমার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল, আমার মায়ের যমজ বাচ্চা হয়েছিল। আমি আর একজন আমার ভাই, আমি এই ইন্ডিয়াতেই আমার মায়ের সাথে থেকে গেলাম। ও আমার বাবার সাথে অস্ট্রেলিয়া চলে গেছিল, গত সপ্তাহেই ফিরেছিল বেচারা। কিন্তু ওকে মারলে কেন? একটা ঢিল দিয়ে দুটো পাখি রিটা, দুটো পাখি। আমি ওকে এই জন্য মেরেছিলাম কারণ ও মরার পরে ওর সমস্ত প্রপার্টি আমার নামে হয়ে যাবে, আর কিছুদিন পর আমি অস্ট্রেলিয়া গিয়ে ওর জায়গাটা নিয়ে নেব। আর দ্বিতীয় লক্ষ্য, তুফানের পায়ের নিচ থেকে মাটিটাকে সরিয়ে দেওয়া। কিন্তু এবার তুমি কি করবে? তুমি শুধু দেখতে থাকো ডার্লিং, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু তারপরও ফিরেই আসেনি, শুধু ওর মৃত্যুর খবরটাই পাই। কেউ ওকে বিষ দিয়ে। পিটার, আমি অনেকবার ওকে মাজুবার সাথে দেখেছি, আর ওদের দুজনের মধ্যে কিছু ছিল, জানি না কি, কিন্তু কিছু ছিল, সেটা আমিও জানি না। ও ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে মিলর্ড। আমার তো মাজুবার সাথে কোনো রকম কানেকশন নেই, আমি তো তুফান স্যারের নিজের লোক। পিটার বাবু, যদি আপনার মজুবার সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকে আর আপনি তুফান বাবুর খুব কাছের লোক হয়ে থাকেন, তাহলে দয়া করে এটা বলুন যে এই ডায়েরিটা মজুবা বাবুর কাছে কি করে পৌঁছে গেল? চিনতে তো পারছেন এই ডায়েরিটাকে? এই ডায়েরিতে তো আমার সব ম্যাজিক অ্যাক্ট আর ট্রিক্স আছে, যেগুলোকে আমি কিভাবে করি, আমার সব ট্রিট সিক্রেট। পিটার, তুই এইসব মাজুবাকে বিক্রি করতে যাচ্ছিলিস? মাজুবাকে বিক্রি করছিলাম না, আমি তো লন্ডনের এক জাদুকরকে বিক্রি করছিলাম কয়েক লাখ পাউন্ডের বিনিময়ে। কিন্তু মাজুবা মরে গিয়ে বেঁচে ফিরে আসলো, আর তারপরও আমার থেকে এই ডায়েরিটাও কেড়ে নিল। আচ্ছা, কেড়ে নিয়েছিল আপনার কাছ থেকে ডায়েরিটা, যে কারণে আপনি রেগে গিয়েছিলেন আর আপনি মজুবা বাবুকে মারার জন্য চেষ্টা করেন, বদলা নেওয়ার জন্য। ওনার ওই সুইটনারের কৌটোর মধ্যে আপনি বিষ মিশিয়ে দেন আর ওনাকে মেরে ফেললেন। আমি ওকে মারিনি। আরে আপনিই মেরেছেন। আপনারা সত্যিটা জানতে চান? তাহলে শুনুন, ওকে উপাসনা মেরেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। তাহলে কি উপাসনাও প্রেম করতেন, ভালোবাসতেন ওকে? উপাসনা তো তুফান স্যারকে ঘৃণা করত, কারণ তুফান স্যার ওর বদলে রিতাকে নিজের স্টেজ অ্যাসিস্ট্যান্ট করে নিয়েছিলেন। তুফান আমাকে প্রমিস করেছিল যে স্টেজে ওর মেন অ্যাসিস্ট্যান্ট আমি থাকবো, আমি, কিন্তু নিল ওই রিটাকে। এখন তুফানকে এই বেইমানির অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে, অনেক বড়। এটা সত্যি যে আমার তুফানের প্রতি অভিযোগ ছিল, কিন্তু এতটাও নয় যে আমি ওকে এতটা বিপদে ফেলব। চলুন, মেনে নিচ্ছি আমি আপনার কথাটা। একটা কথা বলুন, সত্যি কথা বলবেন। ওই যে হিলটা ভেঙে গিয়েছিল আপনার অনুষ্ঠানের সময়, সেটা কি এমনি ভেঙে গিয়েছিল নাকি ভাঙা হয়েছিল, নাকি ওটা ভাঙার একটা বাহানা করা হয়েছিল? কি ছিল গল্পটা একটু বলুন। ওটা আমি আমার হিলটা জেনে বুঝেই পায়ে প্রেশার দিয়ে ভেঙেছিলাম। জেনে শুনেই আপনি নিজের ওই হিলটাকে ভাঙলেন। কেন করেছিলেন আপনি এই কাজটা? কারণ আমি আমার সামনে বসে থাকা মাজুবাকে ওই ছদ্মবেশেও চিনে ফেলেছিলাম, আর আমি জেনে গেছিলাম যে ও তুফানের অ্যাক্ট নষ্ট করার জন্য এসেছিল। আপনি জেনে গিয়েছিলেন যে ও তুফানের ওই অ্যাক্টটাকে বিগড়ে দিতে এসেছিল, ওই অনুষ্ঠানটাকে খারাপ করে দিতে এসেছিল, আর আপনি সেটা হতে দিলেন। আগে হ্যাঁ, এটা আমার তুফানের প্রতি বদলা ছিল, কিন্তু আমি কাউকে মারিনি, না আগের মাজুবাকে না দ্বিতীয় মাজুবাকে। আমার তো মাথা ব্যথা ঘুরছে।
এই অন্য লোকের চক্করে তো মানে আমার শ্রাদ্ধ হয়ে যাবে। কি কি এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মুহূর্তের জন্য তো আমার মনে হলো যে আমি তুফানকে মেরেছি। না, তুফান তো তুমি, তাই না? মজুবাকে মেরেছি আমি। এই প্রথমজন না দ্বিতীয়জন? কে কাকে কে মেরেছে ভাই? আমি বুঝিয়ে বলছি। ইওর অনার, আদালতে এখনো পর্যন্ত সাক্ষীদের বক্তব্যে এটা প্রমাণিত হয়ে গেল যে প্রথমবার মানে ওই মজুবার যমজ, তাকে হত্যা মজুবা স্বয়ং করেছে। এটাও প্রমাণ হয়ে গিয়েছে রীতার বয়ান থেকে যে তুফান মজুবাকে হত্যা করেনি। এই কারণে ইওর অনার, যতক্ষণ না বাকিটা প্রমাণিত হয়ে যায় ততক্ষণ প্রতিপক্ষ জামিনের জন্য আবেদন করছে আদালতের কাছে। রেহাই তো নয়, কিন্তু তুফানকে আমি বেল দিয়ে নিশ্চয়ই ছাড়তেই পারি, তবে যতক্ষণ না এই কেসের ফলাফল সামনে আসছে। কি অদ্ভুত লাগছে, যেখানে আমার হওয়া উচিত সেখানে আপনি। বন্ধু, এই খেলাটা তোমার জাদুর খেলা থেকে কম রোমাঞ্চকর নয়। আপনি একদম ঠিক ছিলেন কেডি স্যার। ওই প্রথম লাশটা মাজুবার যমজ ভাইয়ের ছিল, যেটা আজ সকালে পুলিশ জঙ্গল থেকে পেয়েছে। দুটো লাশ, দুই ভাই। মাজুবা খেলাটা তো দারুণ খেলেছে, কিন্তু তার থেকেও চালাক হলো সে, যে খুন করে স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু খুব বেশি দিনের জন্য নয়। কেননা এই কেসে সবাই একটা বিষয় ভুলে গিয়েছেন, যেটা আমার এখনো মনে আছে। কোন কথা? ওই বন্দুকটা যেটা দিয়ে মজুবার ভাইকে হত্যা করা হয়েছিল, যেটা তোমার জিনিসপত্রের মধ্যে থেকে পেয়েছিল পুলিশ। যেটা সেই বন্দুকটা নয় যেটার ব্যবহার তুমি তোমার শোয়ে করতে, অন্য বন্দুকটা। প্রশ্ন এখানে এটা দাঁড়াচ্ছে যে ওই বন্দুকটার ব্যবহার কিভাবে হলো, কোথায় হলো, আর কিভাবে ওই বন্দুকটা তোমার জিনিসপত্রে চলে আসে। একটা কথা বলো, যে তোমার যে জিনিসপত্র আছে, যেগুলো দিয়ে তুমি এই খেলাগুলো দেখাও, কে হাত দেয় সেগুলোতে, কে দেখভাল করে সেটা নিয়ে আসা রাখা? সব সময় একটাই লোক। ব্যাস, তো সেই হলো হত্যাকারী। এবার তার উপর থেকে পর্দা সরাতে হবে। কিন্তু কি করে? আরে তুফান, যদি মজুবা ওর নিজের এই জাদু দেখিয়ে এত কিছু করতে পারে, তুমিও তোমার সব জাদুবিদ্যার ব্যবহার করতে পারো, তাই না? কিন্তু তোমাকে ঠিক ততটাই করতে হবে যেরকমটা আমি বলবো, ঠিক আছে? এবার শোনো। রামলাল, আরে বাকি প্রসগুলো কোথায় গেল রে? তুফান স্যারের পরের শো শুরু হচ্ছে, সময় খুব কম আছে, শুরু কর। এই লাইটগুলো কি করে কমে গেল? মাজুবা, তুমি? হ্যাঁ পিটার, মাজুবা। না না, তুমি এখানে কিভাবে আসবে? তুমি তো মরে গেছো। যখন আমি একবার মরে ফিরে আসতে পারি, তাহলে দ্বিতীয়বার কেন নয়? প্রথমবার তুমি মরনি, দ্বিতীয়বার আমি তোমাকে নিজের হাতে মেরেছি। আমাকে বিষ দিয়ে। আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি যাতে ধরা না পড়ি। তুফান স্যার, আপনি? হ্যাঁ পিটার। কিভাবে? হিপনোসিস, সম্মোহন, যা তোমাকে ধোকা দিয়েছে যে আমি মাজুবা। এবারে হুঁশ ফিরল? এই পুরো প্ল্যানে মাজুবার গুপ্ত সাথী আমি ছিলাম। ওই দিন যখন শো শুরু হয় তখন মাজুবাকে আমি নিচে নামিয়ে এনেছিলাম চ্যানেল থেকে। শো শুরু হবার আগে মাজুবা আমার কাছে এসেছিল। এই নে,
এই গানটা দিয়ে আমি আমার ভাইকে মেরেছি। এই গানটাকে তুফানের গানের সঙ্গে বদলে দিবি। ঠিক আছে, আপনি পিছন দিকে রাস্তা দিয়ে বেরিয়ে যান, বাকি আমি দেখে নেব। তারপর আমি তুফানের বন্দুকের সঙ্গে মাজুবার মার্ডার করার বন্দুকটা পাল্টে দিই, যাতে পুলিশের কাছে প্রমাণ থাকে। পুরো প্ল্যান পারফেক্ট যাচ্ছিল স্যার। মাজুবা ফিরে এসে তুফান স্যারের সাথে আপোষ করে নেয়। আমি তো মানিনি। এই সিডি তুমি কেডি পাঠককে দিতে যাচ্ছ, যাতে তুফান ছাড়া পেয়ে যায়? দেখো পিটার, যে পয়েন্টটা আমার প্রুফ করার ছিল সে পয়েন্টটা আমি প্রুফ করে দিয়েছি। আর ওই পয়েন্টটা ছিল এই যে তুফান নয়, মাজুবা ইজ দ্য বেস্ট। আর আমার কি হবে? আমার কি হবে? তুফান ফিরে আসলে ও জানতে পেরে যাবে যে ও সমস্ত সিক্রেট আমি বিক্রি করছিলাম। তারপরে তো পুলিশও জিজ্ঞাসাবাদ করবে, তখন তো পুরো বুঝতে পারবে যে পুরো প্ল্যানটা তোমার সাথে আমিই ছিলাম। তোমার আর কি, তুমি তো অস্ট্রেলিয়ায় চলে যাবে আর ধরা পড়বো আমি। দেখো পিটার, একটা কাজ করা যাক। যদি তুমি চাও তুমিও চলো আমার সঙ্গে অস্ট্রেলিয়া। চলো চলো, চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া যাবে আমার সাথে? মিলর্ড, মাজুবার ভাইকে মাজুবাই মেরেছিল। বাই বাই ব্রাদার। আর মাজুবাকে আমি। মিস্টার পাঠক নির্দোষ। এই আদালত পিটার ফার্নান্ডেজকে মিস্টার দেবেন ওরফে মজুবাকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। আর রাকেশ ওরফে তুফান এবং কেডি পাঠককে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কি হলো আপনার জজপাল বাবু? যখনই আমি কোনো কেস জিতি আপনি তখন কিরকম একটা উদাস হয়ে যান, আপনি রেগে যান, এরকমটা কেন জজপাল বাবু? হেরে যাওয়ার দুঃখটা যে ঠিক কি এটা আপনি বুঝবেন না পাঠক বাবু। চলুন মুডটাকে একটু হালকা করা যাক। আর সন্ধ্যায় আমি আপনাকে বাইরে নিয়ে যাব। হ্যাঁ, জাদুবিদ্যার একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে নিয়ে যাব আমি আপনাকে। ম্যাজিক শো। ম্যাজিক শো? আগে হ্যাঁ। আর এদিকে আমার ট্র্যাজিক শো। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের এই জাদু? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.